ইরহান যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে আসলে ভিতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। সেটা সে বাহিরে প্রকাশ করতে পারছে না। রাতে দুইজনের একজনেরও খাওয়া হয়নি। চুপচাপ শুয়ে পড়েছিল। ইরহান সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি। চটপট করেছে সেটা জ্যোতির নজর এড়ায়নি। সে সবটাই লক্ষ্য করেছে। ইরহানের চোখের কোণের পানিও জ্যোতির নজর এড়ায়নি। সে দেখেছে কিন্তু এগিয়ে যায়নি ইরহানের কাছে। মাঝে মাঝে মন খারাপ, কষ্ট পাওয়া লোকটাকে একা ছেড়ে দিতে হয়, যেন সে নিজের সাথে যুদ্ধ করে নিজের কষ্টটাকে সামলে নিতে পারে। কিছু মুহূর্ত আছে যে সময় নিজের প্রিয় মানুষটা সান্ত্বনা দিলেও ভালো লাগে না। জ্যোতি ইরহানকে আটকায়নি। নিজের মতো করে কিছু সময় থাকুক। জ্যোতিরও কান্না পাচ্ছে, কিন্তু তার কাঁদা যাবে না। লোকটা নয়তো আরো বেশি কষ্ট পাবে। জ্যোতি চুপচাপ ঘুমের ভান ধরে পড়েছিল। ইরহানকে বুঝতে দেয়নি যে তার কষ্টে জ্যোতিরও ঘুম আসছে না। অনেকটা সময় চুপচাপ শুয়ে নানান ভাবনা ভাবতেই জ্যোতি একটা সময় ঘুমিয়ে যায়। তখন ভোর হতে হয়তো ২-১ ঘন্টা বাকি। জানালার পাক গড়িয়ে আসা মিষ্টি রোদের আলোয় ঘুম ভেঙে যায় জ্যোতির। চোখ পিটপিট করে তাকায়। আলোটা সরাসরি তার মুখে এসে পড়েছে। ভালো করে ঘুম হয়নি। পাশ ফিরে ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহান ঘুমাচ্ছে। উল্টো দিকে ফিরে শোয়ার রোদের আলো থেকে বেঁচে গেছে। জ্যোতি বিছানা থেকে নেমে হাই তুলতে তুলতে দরজা খুলে বাহিরে বের হয়ে আসে। তারপর ঘরের পাশের কলপাড় আছে একটা, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। অনেকটাই বেলা হয়ে গিয়েছে। চারপাশ ঘুরে ঘুরে দেখছে সে। কিছুটা দূরেই পুকুর পাড় রয়েছে দেখা যাচ্ছে। ঘরের বাম সাইডে চোখ যেতেই দেখতে পেল বকুল গাছ। বেশ বড় গাছটা। ফুল পড়ে আছে নিচে। কাল ইরহান এখান থেকে ফুল নিয়েছে বুঝতে আর বাকি নেই। জ্যোতি গাছের কাছে এগিয়ে গিয়ে ফুলগুলো কুড়াতে থাকে আর ওড়নায় নিতে থাকে। এগুলো দিয়ে সে মালা গাঁথবে। প্রায় অনেকগুলো ফুল নিয়ে উঠে ঘরের দিকে হাঁটা দিল। ঘরে এসে দেখতে পায় ইরহান উঠে গেছে। বসে বসে চোখ কসলাচ্ছে। হাতে জ্যোতির মোবাইল। কই গিয়েছিলে জ্যোতি? এই তো, বাহিরে বের হয়ে এই দিকটা একটু দেখতেছিলাম। ও আচ্ছা, নাও তোমার মোবাইলে তোমার দাদি সে কখন থেকে কল দিচ্ছে। দাদি এত সকাল সকাল? হুম, জিজ্ঞেস করছিলাম শরীর ঠিক আছে কিনা। বললো সবকিছুই ঠিক আছে, তবে তোমার সাথে যেন কি জরুরি কথা আছে বলেছে। তোমাকে কল দিতে বলল। দেখি, বলে যুথি ইরহানের হাত থেকে ফোন নিয়ে কল লাগায় তার দাদিকে। তুমি কথা বলো, আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে তারপর আসছি। যুথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরহান উঠে চলে যায়। ওপাশ থেকে কল রিসিভ করে যুথির দাদি যুথিকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, ও বউ, তুই কেমন আছিস? ভালো আছিস? এই বুড়ির তো বুইলাই গেলি। বলি নাই দাদি, তোমার কি আর বলা যায় নাকি? কেমন আছো তুমি দাদি? আমি বহুত ভালো আছি বউ। শোন, যে কারণে তোকে ফোন দিছি। হ্যাঁ বলো। নাচ জামাইরে নিয়ে এই বাড়িতে তাড়াতাড়ি আয় দেখি। এখনই বের হ। এখানে আইসা সকালে নাস্তা করবি। এত সকাল সকাল যাইতে বলতেছ? কিছু কি হয়েছে বড়ি? আসলেই তুই দেখতে পাবি। তুই নাচ জামাইরে নিয়ে তাড়াতাড়ি আ। খুব জরুরি কাম আছে। খাওয়া দাওয়া করে সময় নষ্ট করিস না। এখানেই এসেই খাবি। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। দেখছি না, আসতেই হবে। আচ্ছা। যদি কল কেটে ভাবতে লাগলো কি এমন হলো যে দাদি এত তাড়া দিচ্ছে যাওয়ার জন্য। তার বিছানায় বসে ইরহানের আসার অপেক্ষা করতে লাগলো। কিছু সময়ের মাঝে ইরহান ঘরে ঢোকে। হাতে তার একটা পলিথিনের ব্যাগ। ইরহান ব্যাগটা জুথির হাতে ধরিয়ে দিয়ে বলে, বের করো। এতে কিছু খাবার আছে। কাল থেকে দুজনেরই তো কিছু খাওয়া হয়নি। খেয়ে তারপর বাজারে যাব। তুমি একটু লিস্ট করে দিও তো কি কি লাগবে। জ্যোতি মাথা নাড়িয়ে খাবারগুলো বের করে পরোটা, ভাজি, বিস্কুট, কলা রয়েছে। তারপর দুজন একসাথে খেতে বসে। ইরহান পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে জিজ্ঞেস করে, তোমার দাদি কি বলল? জরুরি কিছু নাকি? দরন্ত দেখে মনে হচ্ছে জরুরি কিছুই। কিছু হয়েছে? জানি না। বলেছে আপনাকে নিয়ে এখনই ওই বাড়িতে যেতে। ওইখানে গিয়েই যেন খাবার খাই। যেন দেরি না করি। কি হয়েছে বলো তো? এসব কিছু জানতে পেরেছে নাকি? মনে হয় না। এসব কে বলবে তাকে? অন্য কিছু একটা হয়তো বিষয় আছে। আপনি যাবেন? আমার তো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুর জন্যই এত জরুরি তলব। খেয়ে তৈরি হয়ে নাও। গিয়ে দেখি কি হয়েছে। উনি বুড়ো মানুষ। যদি কোনো অসুবিধাতে পড়ে, ওখান থেকে আসার সময় না হয় আমাদের যা যা দরকার সব বাজার সদাই করে তারপর নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়ে দিয়ে দুজনই ঘরে তালা মেরে বাড়ি থেকে বের হয়ে যাই জ্যোতিদের বাড়ির উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠে তাসলিমা বানু রান্নাঘরের দিকে চলে যায়। প্রচন্ড খিদে পেয়েছে।
কাল যে সেই শুয়েছে সেই শোয়াই রাত পার হয়ে গেছে। খাওয়া দাওয়া আর হয়নি। কেউ তাকে ডাকেওনি খাওয়ার জন্য। রান্নাঘরে ঢাকনা দিয়ে রাখা পাতিলগুলো খুলে চোখ মুখ কুঁচকে ফেলে। রান্না করা বাসি খাবার ছাড়া আর কিছুই নেই। তার মানে এত বেলা হয়ে গিয়েছে, একটাও ওঠেনি, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। রাগে শরীর কাঁপতে থাকে তাসলিমা বানুর। একই তো খিদে একদম সহ্য হয় না ওনার। পেটে খিদে থাকলে এমনিতেই মেজাজ বিগড়ে থাকে। ওই জমিদারের বেটিরা তোদেরকে মাইকে এনে ঘুম থেকে ওঠার জন্য বলতে হবে? বাড়ির রান্না কি তোর মায়েরা এসে করে দিয়ে যাবে নাকি? তোদেরকে আজাইরা খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে আসছি? এখনো বাড়িতে চুলায় আগুন জ্বালাসনি কেন কেউ? আমার ছেলেদের বোকা পেয়ে ঘাড়ে বসে বসে খাচ্ছিস তাই না? প্রায় 15 মিনিটের মতো বউকে হাঁপিয়ে ওঠে। বসার রুমে গিয়ে বসে ডক ডক করে এক গ্লাস পানি খেয়ে নেয়। এরই মধ্যে দিনা আর লিমা তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। দেখে বোঝা যাচ্ছে ঘুম থেকে মাত্র উঠেই দৌড়ে বেরিয়ে এসেছে। ঘুম ভাঙলো নবাবের বেটিদের? আম্মা, আমাদের ভুল হয়ে গেছে। আসলে কাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম তো, তাই। ঠিক সময় আবার আমার সামনে চাই, বুঝেছো? নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাপের বাড়িতে গিয়ে জমিদারি করো। জমিদারি ছলা চইল। দুজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকে। যেতে যেতেই দিনা বলে, এসব আর ভালো লাগে না ভাবি। আমারও কি ভালো লাগে? ইচ্ছে করে বুড়ির চুলগুলো টেনে ছেড়ে দেই। লিমার কথা শুনে দিনা হেসে ফেলে। হাসিস না, শুধু সময়ের অপেক্ষাতেই আছি। একবার সবকিছু ঠিকঠাক হোক, তারপরে দেখে নিব। সব মনে রেখেছি। তারপরে দুই যা মিলে রান্না করতে লেগে পড়ে। জুথি আর ইরহান খুব তাড়াতাড়ি এসে পড়ে জুথিদের বাড়িতে। গাড়ি নিয়ে এসেছে। জুথি অবশ্য চায়নি গাড়ি নিতে। ইরহান জুথির কথা সাথে আরো ফল আর মিষ্টি নিয়ে এসেছে। জুথি বলেছে এগুলো কিছুই লাগবে না। ইরহান একটা কথাও শুনিনি। বলেছে তুমি চুপ থাকো। এই প্রথমবার নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি। খালি হাতে যাব কেন? জুথি আর কিছুই বলেনি। যা করার করুক গে। জ্যোতি ঘরের কাছে আসতেই দেখে তার হয়ে আসছে। জ্যোতিকে দেখা মাত্র একটা হাসি দিয়ে বলে ওঠে, ও বউ, তুই আইসস? হুম। আরে নাচ জামাই, কেমন আছো তুমি? ইরহান সালাম দিয়ে বলে, জি দাদি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। এসো এসো, ভিতরে এসো। জ্যোতি আর ইরহান একসাথেই ভিতরে ঢুকে। ভিতরে ঢুকেই দুজনই বেশ অবাক হয়ে যায়। জ্যোতি তার দাদিকে বলে ওঠে, দাদি, এসব কি? ওনারা সকালে হঠাৎ এখানে কেন? তুমি তো ভেঙে কিছুই বলছো না। কিছু কি হয়েছে? তোকে সব পরে বলছি। তুই আগে নাচ জামাইকে নিয়ে তোর রুমে একটু বস। ইরহানে জুথির পিছনে দাঁড়িয়ে আছে। জুথি ইরহানকে বলে, আসুন আমার সাথে, একটু বসে জিরিয়ে নিন। ইরহানও জুথির পিছনে পিছনে জুথির ছোট্ট রুমের ভিতর গিয়ে বসে পড়ে। জুথি নিজের বোরকাটা খুলে রেখে ইরহানকে একটু বসতে বলে নিজের দাদির কাছে চলে যায়, জানার জন্য কি হবে। দাদি, এই দাদি, কি করবে তুমি বলো তো? এত মানুষজন কেন ঘরে? আমায় তো ঠিক করে বলছো না। কি হয়েছেটা কি? তোর বিয়ে দিব আবার? মানে, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি বলছো এগুলো তুমি? পাগলের মতো একটা বললেই হলো। আমার বিয়ে হয়ে গেছে। আবার কিসের বিয়ে? তো বিয়ে হয়ে গেছে দেখে কি আর করা যাবে না? শোনো দাদি, মজা না করে থাকলে এসব মজা বাদ দাও। আমার এসব একদমই ভালো লাগছে না। তোমার নাচ জামাই কিন্তু এই বাড়িতে ভুলে যেও না। আমার কিন্তু রাগ উঠতেছে। এত রেগে যাচ্ছিস কেন বউ? আগে আমার কথা শোন। যদি ইতিমধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাগে প্রায় উঠে গেছে তার দাদির কথা শুনে। নিজেকে শান্ত করেই বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, বলো, শুনছি। আমি কি অন্য কাউকে বিয়ে করতে বলছি নাকি তোকে? আমার নাচ জামাইরেই আবার বিয়ে করবি তুই এখন? এসবের মানে কি দাদি? আসলে তোদের তো ফোনে বিয়ে হয়েছে, সামনাসামনি বিয়ে হয়নি। আমার যেন মনটা কেমন করছে বিয়েটাকে নিয়ে। কয়েকজনও বলতেছে ওইভাবে বিয়ে হলেও আবার পড়ানো লাগে। তাই আমি চাই না আমার বউয়ের সংসারের দিকে তাকিয়ে কেউ কিছু বলুক। কে বলেছে তোমাকে এত কথা? এসবের কোনো মানে হয় দাদি? এটা তো বড় কোনো ব্যাপার না বউ। তোদের তো আগেও বিয়ে হয়েছেই। এখন করে নিলে কিছুই হবে না। কয়েক মিনিটেরই তো ব্যাপার শুধু। রাজি হয়ে যাব। কিন্তু দাদি, উনি কি ভাববেন বলুন তো? কেমন কেমন না বিষয়টা? তুই একটু নাচ জামাইকে বল। নিশ্চয় সে রাজি হয়ে যাবে, কিছুই বলবে না। জ্যোতির দাদির কথাই ঠিক হলো। ইরহান কোনো অসম্মতি জানায়নি। জ্যোতির মুখে শুনে রাজি হয়ে গিয়েছে। বলেছে দাদি, দাদি যা মনে হয় করুক, আমার এতে কোনো আপত্তি নেই। মুরব্বী মানুষ তো ভেবে চিন্তেই বলেছে।
জ্যোতি ইরহানের কথায় অবাক হয়ে যায়। অন্য কেউ হলে এতক্ষণে রাগারাগি করে হয়তো চলে যেত। শ্বশুর বাড়িতে প্রথম দিন এলো, তাও আপ্যায়ন না করে এসব কথা বলছে। সকলের সামনে ইরহান আর জ্যোতি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সকালেই বিয়ে পড়িয়ে বিদায় নেয়। জ্যোতির দাদি এবার নাচ জামাইয়ের আপ্যায়ন করতে লেগে পড়ে। গরিব হতে পারে, মনটা তো আর গরিব না। নিজের নাচ জামাইকে যথাসাধ্য আপ্যায়ন করে। ইরহান শত বলেও জ্যোতির দাদিকে থামাতে পারেনি। কিছু সময় পর এটা ওটা এনে দিচ্ছে। জ্যোতি ইরহানের জন্য নিজের হাতে রান্না করে। জ্যোতির দাদি রান্না করেনি যদি খারাপ হয়, নাচ জামাই তাহলে খেতে পারবে না। জ্যোতি বলেছে রান্না করতে। দাদি বলে চুপচাপ তুই রান্না কর, আমার সান্তালাহান নাচ জামাই খাইবো। আমার এসব রান্না যদি না খেতে পারে, তখন তো উপোস থাকতে হবে। আমার বয়স হয়ে গেছে, এখন তো আর আমি আগের মতো কিছু রান্না করতে পারি না। বিকেলে তাসলিমা বানু উঠোনে মোড়া পেতে বসেছিল। এমন সময় বাড়ির এক মহিলা আসে পাশের। নাম আসমা। তাসলিমা বানুর সাথে তার খুবই ভাব, গলায় গলায় সম্পর্ক। কিন্তু একজন আরেকজনকে এটা ওটা নিয়ে নিচু করতে ছাড়ে না। দুজনের কেউই এ বিষয়ে কম যায় না। এমন সম্পর্ক আজকাল দেখাই যায় না। এত খোঁচাখুচি করার পরও আবার দুজনেরই মিল। আজ খালি হাতে আসেনি, হাতে একটা মিষ্টির প্যাকেট। তাড়াতাড়ি করে এসে তাসলিমা বানুর পাশে রাখা আর একটা মোড়ায় বসে পড়ে। তারপর বলে ওঠে, ও ভাবি গো, কেমন আছেন ভাবি? তাসলিমা বানু জিজ্ঞেস করে আসমাকে। কি আর বলবো ভাবি আপনারে, আমার মতো সুখী কেউ আসেনি। এমনিতেই আমি অনেক সুখী, এমন আরো সুখী হয়ে গেলাম এখন। কি নিয়ে এত খুশি তুমি ভাবি? আমি তো দাদি হতে চলেছি গো ভাবি। তারপর তাসলিমা বানুর দিকে মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, এই যে, এই নেন, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আপনি তো আমার কত আপন, তাই আপনার জন্যই প্রথম মিষ্টি নিয়ে আসলাম। আর সবার আগে খবরটা আপনাকে জানাতে আসলাম। ও, ভালো তো ভাবি, ভালো তো হতেই হবে। আজকাল যা দিন পড়লো, এখন ছেলে মেয়েরা বাচ্চা তো নিতেই চায় না। বড় কত সমস্যা হয় জানেন ভাবি? মাঝে মাঝে তো হয়ই না। তাই তো বিয়ের 1 বছর না ঘুরতেই আমার বৌমাকে আমি বলে দিয়েছি, আমি যেন সুখবর পাই। আমার বৌমাও আমার কথা উঠে আর বসে। দেখলেন না কেমন করে আমার কথার মান রাখলো। আপনার বড় ছেলে তো অনেক দিন হলো বিয়ে করেছে ভাবি। আপনার ছোট ছেলেও আমার ছেলের আগেই বিয়ে করেছে। এখন তো আপনাকে একটা সুখবরও দিতে পারলো না। কোনো সমস্যা আছে নাকি ভাবি? তাসলিমা বানু আসমান দিকে তাকিয়ে মনে মনে পড়ছে। ঠিকই জানতো এই কথাটাই তাকে শোনাবে এখন। কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। আজকে দুই ছেলের বউকে কড়া করে কয়েকটা কথা শোনাতে হবে। এদের জন্য সে কেন কথা শুনবে? এসব ভাবতে ভাবতেই তাসলিমা বানু ঘরের দিকে হাঁটা দেয়। আসমাকে বিদায় দিয়ে ইরহান বিকালে জ্যোতিকে নিয়ে চলে যেতে চেয়েছিল। জ্যোতির দাদি দেয়নি। জ্যোতিও চায় থেকে যেতে। নিজের বাপের বাড়ি আসলে প্রতিটা মেয়েরই মন চায় থেকে যেতে। আবার কবে না কবে আসতে পারে। যদিও জ্যোতি গেছে মাত্র একদিন হয়েছে, তাও এটাই যেন 1 বছরের মতো মনে হচ্ছে জ্যোতির কাছে। ইরহান যখন থেকে যেতে রাজি হয় না, তখনই জ্যোতি ইরহানের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, এই বোকা পুরুষ, থেকে যায় না, শুধু তো একটা দিন, এমন করেন কেন? ইরহান দুষ্ট হেসে জ্যোতির কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর কানের পিছনে চুলগুলো গুজে দিতে দিতে বলে ওঠে, তুমি এখনো বোঝোনি কেন চলে যেতে চাচ্ছি? না তো কেন? বাজার না হয় কাল দুজনে একসাথে করে নিয়ে বাড়িতে ফিরবো, সমস্যা নেই তো। আমি তো তোমায় অনেক চালাক ভেবেছিলাম জ্যোতি, তুমি আমাকে বোকা বলো? আসল বোকা তো তুমি নিজে। বোকা পুরুষের বোকা বউ। মোটেও না, আমি বোকা নই। ইস, তুমি বললেই হলো। হুম, এতদিন হয়ে গেল, এখনো বাসরটাই করা হলো না। দ্বিতীয়বারের মতো আবার বিয়েও করলাম। এই সুযোগটা কে হাতছাড়া করে বলো তো? আমি তো একদমই হাতছাড়া করতে চাচ্ছি না। যদি ইরহানের কথায় কিছুটা লজ্জা পেয়ে যায়, হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ইরহানের দিকে চোখ তুলে তাকাতেও যেন পারছে না। ইরহান জ্যোতির লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে বলে, হায় হায়, আমার বাঘিনী বউ তো দেখি লজ্জাও পেয়ে যায়। দেখ, ছাড়েন না, কোনো ছাড়াছাড়ি নেই। বোকা পুরুষ কি শুরু করলেন বলেন তো? আমার বউকে দেখাচ্ছি। তার বোকা পুরুষ শুধু ধোঁকা খেতে না, ভালোবাসতেও জানে। তাসলিমা বানু ঘরে ঢুকে ইমনের বউ লিমাকে ডাকতে থাকে। লিমা তখন খাটের উপরে বসে বসে মোবাইলে তার বান্ধবীদের সাথে আলাপচারিতায় ব্যস্ত।
তাসলিমা বানুর ডাক শুনে খুবই বিরক্ত হয়ে যায়। এই মহিলার জন্য একটু বসেও শান্তি পাওয়া যায় না। একটু আরাম করে বসলে ডাকাডাকি শুরু করে দেয়। আরে বাড়িতে কি শুধু লিমাই একমাত্র বউ নাকি? আরে তো আছে। দিনাকে ডাক গিয়ে যত সব। সবার থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ায় লিমা। এখন না গেলে আবার গোষ্ঠী উদ্ধার করা শুরু করে দিবে। কবে যে এই মহিলা থেকে মুক্তি পাবে? রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা? তাসলিমা বানু তখন বসার রুমে বসেছে। এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। লিমা গিয়ে তাসলিমা বানুর পাশে গিয়ে দাঁড়ায়। তোমাদের বিয়ের কত বছর হলো বলো তো? লিমা চোখ মুখ কুঁচকায় শাশুড়ির এমন কথা শুনে। হঠাৎ করে বিয়ের কত বছর হলো তা কেন জানতে চাইছে? বিয়ের বয়স দিয়ে কি করবেন আম্মা? যেটা জিজ্ঞাসা করছি সেটারই উত্তর দাও। পাল্টা প্রশ্ন করতে তো বলিনি। জি মানে 4.5 বছর মনে হয়। তো এত বছর হয়ে গেছে, এখনো একটা সুখবর দিতে পারলা না। তোমাদের জন্য বাড়িতে এসে আমায় আসমা কথা শুনিয়ে গেল। আজ আসমা শুনিয়ে গিয়েছে, কাল অন্যজন এসে কথা শোনাবে, পরে পুরো গ্রামের লোক এসে কথা শোনাবে। পরের মেয়ের জন্য যদি আমি কেন কথা শুনবো বলো তো? লিমা কথাগুলো শুনে শক্ত করে মুঠো করে ধরে রাখে। এই কথাগুলো যেন কানে বিষ ঢালার মতোই লেগেছে তার কাছে। লিমা রিমনের বিয়েটা পারিবারিকভাবে হলেও ওদের আগে থেকেই সম্পর্ক ছিল। লিমার কিছু সমস্যার কারণেও কখনো মা হতে পারবে না জানতে পারে। ইমনকে সরাসরি না বললেও অনেকভাবে কথাটা বোঝাতে চেয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি। তাই লিমাও আর গাটায়নি। তাসলিমা বানুজি লিমার বাবার টাকা দেখে লিমাকে নিজের বউ করতে রাজি হয়েছে সেটা লিমা খুব ভালো করেই জানে। এই মহিলা বাচ্চা নিয়ে পড়েছে। এখন সে বাচ্চা কোথা থেকে এনে দিবে? এখন যদি জানতে পারে লিমা কখনো মা হতে পারবে না, তখন তো মনে হয় সবকিছুই ধ্বংস করে দিবে। লিমার ভাবনার মাঝে তাসলিমা বানু বলে ওঠে, আজই ইমনের সাথে কথা বলবে। কথা বলে যত দ্রুত সম্ভব আমাকে খুশির খবর দিবে। আমি খুব তাড়াতাড়ি সেই সংবাদটা পেতে চাই। মাথায় ঢুকেছে আমার কথা? লিমা মাথা নাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটা শুরু করে দেয়। ইমনের সাথে খোলাখুলি কথা বলতে হবে। ইমন তো লিমা বলতেই পাগল। শুধু টাকা পয়সার জন্যই মায়ের কথায় সে সায় জানায়। মা ছেলে সবগুলো টাকার লোভী। টাকা পেলে এদের আর কিছুই লাগে না। দরকার পড়লে ইমনকে নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দিবে। পরে আলাদা হয়ে যাবে। এমনিতেই এই মহিলা এই বাড়িতে পা রাখার পর থেকে হুকুম চালিয়েই যাচ্ছে। পরদিন সকালে জুথি আর ইরহান নাস্তা করে জুথির দাদি থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। জুথি অবশ্য তার দাদিকে সবকিছু খুলে বলেছে ওই বাড়ির বিষয়ে। সব কথা শুনে সে কি কান্না তার। ইরহানের জন্য ইরহানের কথা ভেবে আহাজারি করে কান্না করেছে। ইরহানকে অবশ্য কথা শোনায়নি। ছেলেটা তাহলে কষ্ট পাবে, নিজেকে ছোট মনে করবে। জ্যোতির দাদি বলেছিল এখানে থেকে যেতে একেবারের জন্য, ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। জ্যোতি তখন দাদিকে বুঝিয়েছে। ইরহান একটা রিক্সা ভাড়া করে নিয়ে আসে। জ্যোতিকে নিয়ে একেবারে প্রয়োজনীয় সব জিনিসপত্র বাজার সদাই করে নিয়ে যাবে বাড়িতে। জ্যোতি এই বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে নেয়, যেমন রান্না করার জন্য মাটির চুলা, থালা বাসন দুজনের জন্য, আরো নানান কিছু নেয়। জ্যোতি জানে ইরহানের হাতে বেশি টাকা নেই, তাই শুধু শুধু যখন এই বাড়িতে এসব আসে তাহলে কিনতে যাবে কেন? আর এমনিতেও দাদি এসব জ্যোতির জন্যই কিনেছে। জ্যোতিকে এত কিছু রিকশায় তুলতে দেখে ইরহান বেশ অবাক হয়। জ্যোতি, এসব তুমি কি করছো? এসব কেন নিচ্ছ? তো কি হয়েছে? এগুলো পরে আছে সব ঘরে। আর দাদি সব আমার জন্যই কিনে রেখেছে। কি ভাববে মানুষ বলো তো? মানুষের ভাবনা দিয়ে আমার কি কাজ? চুপ থাকেন তো আপনি। বলে সবকিছু রিকশায় তুলে রিকশায় উঠে বসে। ইরহান আর কি বলবে? সেও কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। তারপর দাদির থেকে বিদায় নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তা এতটাও ভালো না। অনেকটা উঁচু নিচু জায়গা রয়েছে। সেখানে গিয়ে রিক্সা বারবার উপরে উঠছে তো একবার নিচে নামছে। যদি কয়েকবার সামনের দিকে জুতে পড়েও নিজেকে সামলে নেয়। এবার একটু জোরেই ঝাঁকি মারে, যার দরুন জুথি গিয়ে ইরহানের উপর গিয়ে পড়েছে। ইরহান জোরেই হেসে দেয়। তারপর জুথির কোমরে হাত রেখে নিজের সাথে আরেকটু কাছে এনে জড়িয়ে ধরে রাখে। বাহ! আমার বউয়ের শরীরে কি জোর! সামান্য রিকশা ঝাঁকুনিতেই তার নাজেহাল অবস্থা। এতক্ষণ আমাকে জড়িয়ে ধরলে পারতা। এত সব মাথায় আসে? এটা আসে না যে পাশে আমার ভর থাকতে ঝাঁকুনিতে হেলে দুলে পড়বো। এখন আমায় পড়ছেন? আপনিও তো আমায় ধরেননি। আমি তো দেখতেছিলাম তুমি কি করো। দেখছে ঢং।
ছেলেরা কি ঢং করতে পারে নাকি? অবশ্যই পারে। বাদ দাও, তোমার সাথে কথাই পারবো না। বাজারে গিয়ে জ্যোতিকে রিকশাতে বসিয়ে রেখে ইরহান কেনাকাটা করতে যায়। জ্যোতি যেতে চেয়েছিল, তবে ইরহান এত মানুষের ভিড়ে আর নিয়ে যায়নি। জ্যোতি বলে দিয়েছে কি কি লাগবে, সে অনুযায়ী সব কিছু কিনে নিয়ে আসে ইরহান। ইরহান এসে রিকশায় বসতে জ্যোতি প্রশ্ন করে, এ কি জিনিসপত্র কোথায়? আপনি দেখি খালি হাতেই ফিরে এসেছেন। সব কেনাকাটা করে আরেকজনের হাতে পাঠিয়ে দিয়েছি। এত জিনিসপত্র এখানে করে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমাদের বাড়ির পাশে ওই রিকশা চালক কাকার বাড়ি, সমস্যা নেই, পৌঁছে দিয়ে আসবে সব কিছু। ও আচ্ছা। তারপর আবার দুইজন বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে ওই রিকশা চালক আগে জিনিসপত্র নিয়ে বসে আছে গেটের সামনে। জ্যোতি ওই রিকশাতে অনেকগুলো টিনও দেখতে পায়। তাই ইরহান জ্যোতিকে জিজ্ঞেস করে, এই এত টিন দিয়ে কী করবেন? পরে বলছি, তুমি যেগুলো পারো নিয়ে যাও, আর বাড়িগুলো নিতে হবে না, ওগুলো আমিই নিতে পারবো। সমস্যা নেই, আমি একটা একটা করে নিয়ে যেতে পারবো। চুপচাপ যা বলছি তাই করো। আমি থাকতে আমার বউ কেন এসব করে তার শক্তি ক্ষয় করবে? এটা আমি হতেই দিব না। জমা রাখো, অন্য সময় কাজে লাগবে, বলে ইরহান চোখ টিপ মারে। যদি রিকশা চালকের দিকে একবার তাকিয়ে তারপর ইরহানের দিকে চোখ গরম করে তাকিয়ে আস্তে করে অসভ্য বলেই সেখান থেকে চলে যায়। ইরহান সব কিছু নামিয়ে রেখে রিকশা চালকের ভাড়া মিটিয়ে সব এক এক করে ঘরে নিয়ে যায়। টিনগুলো দরজার সামনে রাখে। এবার বলুন তো, এই টিন দিয়ে কি করবেন আপনি? কলপাড়ের চারপাশে বেড়া দিব, টয়লেটটাও বেশ পুরনো, টিনগুলো বদলাবো। এত দিকে আপনার নজর তো থাকবে না? আমার রানীর সুবিধা অসুবিধা সবই তো আমাকে দেখতে হবে, তাই না? আমি আপনাকে যত দেখি না ততই মুগ্ধ হয়ে যাই, জানেন? আমায় এত দেখো কেন জ্যোতি? যদি নজর লেগে কালো হয়ে যায়? হবেন না তো, কাজল দেওয়া চোখ দিয়ে দেখি। আর নিজের জিনিসের উপর কি কেউ নিজের নজর দেয়? এসব তো পরেও করতে পারতেন, এখন টাকাগুলো নষ্ট করছেন শুধু শুধু। বোকা মেয়ে, এটাই সবচেয়ে আগে জরুরি। আমার বউ আমার ঘরের সম্মান, তার ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে, তাই না? এরা নিত্য প্রয়োজনীয় সংসারের জন্য যা যা লাগে বাজার থেকে সবই নিয়ে এসেছে। যদি সব ঠিকঠাক করে ঘর গুছিয়ে রাখছে, চাল ডাল তেল লবণ মরিচ হলুদ আরও নানান জিনিসপত্র। রান্না করার জন্য লাকড়িটাও নিয়ে এসেছে। এসব আনতে গিয়ে মনে হয় হাতে যত টাকা ছিল তার বেশিরভাগই খরচ হয়ে গেছে। সব কিছুই সুন্দর করে গোছগাছ করে রেখে তারপর দুপুর ও রাতের খাবার রান্না করার ব্যবস্থা করে জ্যোতি। মাটির চুলায় ইরহানের কিনে আনা লাকড়ি দিয়ে প্রথমে ভাত বসায়, তারপর ভাতে জাল দিতে থাকে আর বসে বসে তরকারি কাটতে থাকে। ইরহান পাশে নতুন কিনে আনা টিন দিয়ে সুন্দর করে কলপাড়ের সাইড ও টয়লেটের চারপাশে সুন্দর করে বেড়া লাগিয়ে দিচ্ছে। এসব কাজ ইরহানের ভালোই জানা আছে, সেজন্য আর লোক লাগেনি এসব করার জন্য। ইরহান নিজেই পারছে সব করে নিতে। যদি রান্না করতে করতে ঠিক করে নিল আর লাকড়ি কিনে আনবে না। চারপাশে অনেক গাছপালা রয়েছে, গাছের নিচে শুকনো পাতা রয়েছে, এসব সুন্দর করে রান্না করার জন্য উপযোগী করে নেবে। গাছের ডালপালা কেটে শুকিয়ে নেবে রান্না করার জন্য, তাতে অনেকটাই খরচ বেঁচে যাবে। যদি মাঝে মাঝে রান্না করতে করতে ইরহানের দিকে তাকাচ্ছে, ইরহানও কাজ করতে করতে জ্যোতির দিকে তাকাচ্ছে। মাঝে মাঝে দুজনেরই চোখাচোখি হয়ে যায়, বিনিময়ে একে অপরকে হাসি উপহার দিতে আর ভুলে না। প্রায় অনেকটা সময় পর জ্যোতির রান্না শেষ হয়, সব কিছু গোছগাছ করে গড়ে নিয়ে রাখে। কলপার থেকে জগ ভরে পানি নিয়ে রাখে। ইরহান কাজও বেশি বাকি নেই। জ্যোতি সব ঠিক করে রেখে ইরহানকে এসে ডাক দেয়, আগে খেয়ে নিতে, তারপর অন্য সব কাজ। এই খেতে আসুন না, রান্না তো শেষ, সব কিছু গুছিয়েও রেখে এসেছি। আর একটু কাজ আছে বাকি, জ্যোতি শেষ করে নেই, তারপর না হয় খাবো। পরে করবেন, রাখেন তো আগে কাজ, আগে খেয়ে নিন। সে কখন খেয়েছেন, এসে কাজে লেগে পড়েছেন, এসব এখন রাখুন। তোমার খিদে পেলে তুমি খাও জ্যোতি রানী, আমাকে একটু কাজটা শেষ করে আসতে দাও। চুপচাপ খেতে আসেন বলছি, আর আপনাকে ছাড়া আমি মোটেও খাবো না। শাক পাতা মাছ মাংস যেই খাই না কেন, দুজনে একসাথে বসেই খাবো। তাহলে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কেন অপেক্ষা করতে পারবো না, এখনই আসতে বলতেছি আপনাকে। আচ্ছা ঠিক আছে জ্যোতি রানী, আসছি আমি, তুমি গিয়ে ভাত বাড়ো। জ্যোতি মাথা নাড়িয়ে ঘরে ঢুকে যায়। ইরহান কাজ রেখে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে। জ্যোতি এক মনে খাবার সাজাচ্ছে। কাজ করার সময় জ্যোতির ওড়নাটা কোমরে গুজে নিলেও এখন তার নেই, স্বাভাবিকভাবে গলায় সুন্দরভাবে রাখা।
এখন অবশ্য মাথায় ঘোমটা নেই, পিছনের দুই পাশ দিয়ে ঝুলে আছে ওড়নাটা। ইরহান গিয়ে ওড়নার এক পাশ হাতে নিয়ে নেয় হাত মোছার জন্য। জ্যোতি মাথা ঘুরিয়ে ইরহানের দিকে তাকায়, তারপর নিজেই সুন্দর করে ইরহানের মুখ মুছিয়ে দেয়। ঘরের মেঝেতে একটা পাটি বিছিয়ে ইরহানকে ইশারা করে বসার জন্য। ইরহানও সেখানে বসে পড়ে। জ্যোতি খুব যত্ন সহকারে ইরহানের প্লেটে খাবার তুলে দেয়, তারপর নিজেও ইরহানের পাশে বসে খাবার খাওয়ার জন্য বসে পড়ে। দুজনেই পাশাপাশি বসে খাবার খাচ্ছে। ইরহান আজ ইলিশ মাছ নিয়ে এসেছে, জ্যোতিষ সেটা খুব সুন্দর করেই রান্না করেছে। ইরহান মাছের কাঁটা বেছে খেতে পারে না, তার কাছে বিরক্ত লাগে, তাই শুধু তরকারি নিয়েছে, মাছ নেয়নি। যদি ইরহানের মুখের দিকে একবার তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। ওদিনও যখন মাছের লেজ দিয়েছিল ইরহান খায়নি, জ্যোতি খাইয়ে দিয়েছিল বেছে। জ্যোতির আর বুঝতে বাকি নেই লোকটা এখন মাছ বেছে খেতে পছন্দ করে না। তাও বোঝার জন্য বলল, কি হলো, আপনি মাছ নিচ্ছেন না কেন? আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। জ্যোতি বাটি থেকে আরেকটা মাছের টুকরো নিজের প্লেটে তুলে নেয়, তারপর মাছ বেছে বেছে ইরহানের প্লেটে দিতে থাকে। ইরহান জ্যোতির কাজে তো অবাক হয়ে যায়, তারপর বলে, তুমি মাছ বাছতে বাছতে খাবার তো ঠান্ডা হয়ে যাবে, খাবে কখন তুমি? কিছুই হবে না, এত সময়ও লাগবে না, আপনি খান তো চুপচাপ। নিজের ভালো মন্দ সুবিধা অসুবিধা আমি যেমন আপনাকে বলবো, আপনিও আমাকে বলতে শিখুন। আমরা একে অপরের পরিপূরক। জীবনে যত বিপদ আপদ সুখ দুঃখ আছে সবই একসাথে থেকে আমরা উপভোগ করব এবং সামলাবো। এই যে আপনি বললেন আমাকে খেয়ে নিতে, আপনি বাড়িতে থাকা সত্ত্বেও এটা কখনোই বলবেন না। কাজে বাহিরে থাকলে অন্য হিসেব, কিন্তু বাড়িতে থাকলে সবসময় একসাথেই খাবার খাবো আমরা। কি খাবার সেটা বড় কথা নয়, একসাথে খাবার খেলে পান্তা পাতার লবণ মরিচও মাছ মাংসের সে সুস্বাদু মনে হবে। আমি আমার স্বামীর পাশে বসে দুমুঠো ভাত লবণ দিয়ে খেতে পারলেও অনেকটাই খুশি। ইরহান খেতে খেতে জ্যোতির দিকে অবাক চোখে তাকায়। তার বউটা কি সুন্দর করে কথা বলল। তুমি জানো জ্যোতি, আমি কতটা ভাগ্যবান? জ্যোতি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় ইরহানের দিকে। ইরহান নিজের হাতের ভাতের লোকমা জ্যোতির মুখে দিতে দিতে বলল, আল্লাহ আমাকে তোমার মতো বউ দিয়েছে। আমি জানি না আমি কি ভালো কাজ করেছিলাম যার জন্যই আমি তোমাকে পেয়েছি আমার জীবনে। ইরহান আর জ্যোতিকে আলাদা প্লেটে খাবার খেতেই দিল না। জ্যোতির প্লেটের খাবারও নিজের প্লেটে নিয়ে নেয়, তারপর জ্যোতিকেও খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়া দাওয়া শেষ করে জ্যোতি সবই ঠিকঠাক করে রাখে, আর ইরহান একটু বিশ্রাম নিয়ে বাকি কাজটুকু করে ফেলে। সন্ধ্যায় জ্যোতি ঘরে বসে বসে বকুল ফুলের মালা গাঁথতে থাকে। বিকেলে কুড়িয়ে নিয়ে এসেছে। ইরহান একটু বাহিরে গিয়েছিল। মালা গাঁথা শেষ হলে টিনের দেওয়ালে রাখা ছোট্ট একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর চুলগুলো খোপা করে চুলে ফুলের মালাটা বাঁধার চেষ্টা করছে। অনেকবার চেষ্টা করার পরও লাগাতে পারছে না, বরং পিছনে হাত নিয়ে লাগানোর চেষ্টা করায় হাত ধরে যায়, মালাটা পড়েও যেতে নেয়। ঠিক তখনই জ্যোতির হাত থেকে কেউ একজন মালাটা নিয়ে নেয়। জ্যোতির ছোট্ট আয়নার পিছনে দাঁড়িয়ে থাকা লোকটার প্রতিবিম্ব দেখতে পায়। এ যে আর কেউ না, তার বোকা পুরুষ। ইরহান খুব যত্ন করে জ্যোতির খোপায় মালাটা পরিয়ে দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে একসাথে দুজনেই। এখনও ইরহান জ্যোতিকে খাইয়ে দিয়েছে, বিছানা গুছিয়ে শুতে যাবে এমন সময় ইরহান বলে ওঠে, জ্যোতি রানী চলো বাহিরে থেকে ঘুরে আসি, খুবই সুন্দর জ্যোৎস্না উঠেছে। জ্যোতি ইরহানের কথায় সায় জানায়। গড়ে তালা মেরে দুজনই জ্যোৎস্না বিলাস করতে বেরিয়ে পড়ে। রাতে তেমন কোনো মানুষ নেই, মাঝে মাঝে কয়েকজন লোকের চলাচল। জ্যোতি আর ইরহান হাত ধরে পাশাপাশি হাঁটছে। জ্যোৎস্নায় আলো চারদিক আলোকিত, কি মনোরম শান্ত একটা পরিবেশ। এতটা সময় হাত ধরে হাঁটলেও এখন যদি দুই হাত দিয়ে ইরহানের হাতটা জড়িয়ে ধরে ইরহানের কাঁধের কাছে মাথা ঠেকিয়ে আস্তে আস্তে করে হাসছে। ইরহান কত শত গল্প করছে, মাঝে মাঝে জ্যোতিও বলছে নিজের একজন মানুষ থাকা দরকার, যার কাঁধে মাথা রেখে হাতে হাত ধরে কত শত পথ পাড়ি দেওয়া যায়, ক্লান্তি এসে গ্রাস করতে পারে না। পথে কত শত কাঁটা থাকলেও দুজন মিলে সে পথ অতিক্রম করা যায়। মানুষ কখনোই একা বাস করতেও পারে না, তার একটা নিজস্ব মানুষ দরকার, যে সুখে দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকবে, বিপদে ভরসা দিবে। এখন প্রায় অনেক রাত, দোকানপাট সবই বন্ধ। দুজন গল্প করতে করতে অনেকটা দূরে চলে আসে। সামনে একটা রং দোকান দেখতে পায়, দোকানটা এখনও খোলা। দুজন বৃদ্ধ বসে চা খাচ্ছে আর গল্প করছে।
ইরহান জ্যোতিকে বলে, জ্যোতি রানী চলো চা খেয়ে আসি, এখন অনেক রাত হয়ে গেছে, চলুন বাড়ি চলে যাই, চা খেতে হবে না, তোমার সব কিছুতেই শুধু না, চলো দেখবে মজাই আলাদা। তারপর ইরহান দোকানিকে বলে, চাচা 2 কাপ চা দিন তো। দোকানি এক পলক ইরহানের দিকে তাকিয়ে বসতে বলে, চা বানাতে থাকে। চা বানাতে বানাতে ওই বৃদ্ধ লোক দুটো চলে গেছে, এখন শুধু ইরহান আর জ্যোতি। ইরহানের হাতে লোকটা চায়ের কাপ দিতে দিতে বলে, এত বছর আমি দোকান চালাই, কখনো কাউকে দেখি নাই তার বউকে নিয়ে এসে চা খেতে। আপনাদের দুজনকে দেখে চোখটা জড়িয়ে গেল, দোয়া করি অনেক অনেক সুখী হন। ইরহান মুচকি হেসে ধন্যবাদ জানায়। তারপর কিছু সময় দুজন গল্প করতে করতে চা খায়। দোকানিকে চায়ের দাম দিয়ে বাড়ির পথে রওনা দেয় তারা। টোনাটুনির সংসারে এরই মধ্যে কেটে গেছে কয়েকটা দিন। দিনগুলো খুবই ভালো কেটেছে। ইরহান জ্যোতিকে দেখে হয়তো মানুষ বুঝতে পারবে বিলাসিতা ছাড়াও মানুষ সুখে থাকতে পারে। সুখে থাকার জন্য এত বেশি বিলাসিতার প্রয়োজন নেই, অল্পতেও সুখে থাকা যায়। তাদের ছোট্ট সংসারে 1 মাসের মতোই কেটে গেছে। জ্যোতি যেমন ইরহানকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়ে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করে, ইরহানও করে। একে অপরের মোনাজাতে সব সময় থাকে দুইজন, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে কিছুই বলে না। এরই মধ্যে একদিন সকালবেলা ইরহান দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ের পাশে এসে দেখতে পায় পুকুর পাড়ে অনেকজন লোক রয়েছে। ইমন, ঈশান, তাদের বউরা আর তাসলিমা বানুও রয়েছে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে ব্যাপারটা বুঝতে সময় লাগে না। পুকুরে জাল ফেলার আয়োজন চলছে। ইরহান সামনে এগিয়ে যায়, তাসলিমা বানুর পাশে গিয়ে দাঁড়ায়। পুকুরে জাল ফেলতেছেন মাছ ধরতে, অথচ আমাকে বলার প্রয়োজনও মনে করেননি। তাসলিমা বানু হুট করে ইরহানের কথা শুনে হকচকায়। তারপর ইরহানের দিকে এক পলক তাকিয়ে থেকে বলল, এটা আবার তোকে কি বলবো? কি বলবেন মানে? আপনি হয়তো ভুলে গেছেন, এটা আমার টাকায় কেনা পুকুর না যে জালিয়াতি করে নিয়ে যাবেন। এটা আমার বাবার জায়গায় করা পুকুর। এই পুকুরের সমান ভাগ রয়েছে আমারও। তো আমাকে বলবেন না তো কাকে বলবেন? এত কথা বলে কি কোনো লাভ আছে? তোকে নিশ্চয়ই আমি মাছ না দিয়ে খেয়ে উঠতাম না, কয়েকটা মাছ ঠিকই দিতাম। আপনার কাছে কয়েকটা মাছ কে চাইছে? এমনভাবে বলছেন যেন আমাকে আপনি দান করছেন। বাবার জায়গায় সব সন্তানের সমান অধিকার রয়েছে, আর আপনি হয়তো ভুলে গেছেন বাবার সব সম্পত্তির অর্ধেক সে আমার নামেই করে গেছে। আপনি কি ভেবেছেন ছোটবেলা বাবা আমায় দেওয়ায় সব আমি ভুলে গেছি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনিই ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে যাইনি। তাই কয়েকটা মাছ দেওয়ার কথা আসছে কোত্থেকে? ভাগ হবে অর্ধেক অর্ধেক। আপনার 2 ছেলে সব মিলিয়ে পাবে অর্ধেক, আর আমি একাই পাবো অর্ধেক। কয়েকটা মাছ দেওয়ার কথা, তাই ভুলে যান আপনি। তারপর পুকুরে জাল ফেলার সময় ইরহান জ্যোতি ওখানেই ছিল। বেশ বড় বড় মাছই হয়েছে। জেলেরা জাল ফেলে মাছ ধরছে। পুকুরটা বেশ বড়। ইরহানদের বাড়ির পাশ দিয়ে দেওয়াল থাকলেও অন্য পাশ দিয়ে নেই, কারণ অনেকেই পুকুরে গোসল করে, নানান কাজে পুকুরের পানি নিয়ে ব্যবহার করে। প্রায় অনেক লোকই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছে। পুকুর থেকে প্রায় অনেক বড় একটা বোয়াল মাছ ধরেছে। বোয়াল মাছ দেখে তাসলিমা বানু খুশিতে গদগদ। জেলেকে বলতেছে ওনার পাশে এসে যেন মাছটা রাখে। তাসলিমা বানুর বোয়াল মাছ খুবই প্রিয়। মাছটা নিজের পাশে নিয়ে বসে আছে। পুকুরের মাছ ধরতে বেশি সময় লাগেনি, বেশ ভালোই মাছ উঠেছে। বন্যার পানিতে আসা মাছ, নানান ধরনের মাছ রয়েছে। জেলেদের টাকা দিয়ে আনা হয়নি, তারা অর্ধে মাছ নেবে। ভাগ করে জেলেদের ভাগের মাছ তারা নিয়ে চলে যায়। এবার বাকি মাছ ভাগ করার পালা। যদি আগেই 2টা বড় পাতিল এনে রেখেছে, কারণ মাছ আছে এখানে প্রচুর। ইমনের সাথে ইরহানও মাছ ভাগ করতে থাকে। সবগুলো মাছ 2 ভাগ করতে থাকে। তাসলিমা বানু মাছ 2 ভাগ করা দেখে বলে, ইরহান তুই কি শুরু করেছিস? এত মাছ দিয়ে তুই কি করবি? 2জন মানুষ 2টা মাছ দিয়েই তো 4 দিন চলে যাবে। তোর কি ফ্রিজ আছে যে তুই ফ্রিজে রেখে খাবি? এসব তো পচে যাবে। ইরহান তাসলিমা বানুর দিকে তাকিয়ে বলে, আমার ভাগের মাছ আমি কি করি না করি সেটা আপনাকে না দেখলেও চলবে। পচিয়ে ফেলি আর নাকি অন্য কিছু করি সেটা আমি বুঝবো, আপনাকে বুঝতে হবে না। তারপর পুকুরের মাছের পুরো অর্ধেক ভাগ ইরহান নিয়ে নেয়। তাসলিমা বানু আর কথা বাড়ায় না, নিজের পাশে রাখা বোয়াল মাছটা হাতে তুলে নিয়ে বাড়ির দিকে এগোতে নেয়। ঠিক তখনই জ্যোতি দৌড়ে গিয়ে তাসলিমা বানুর পথ আটকে দাঁড়ায়। কি হলো মেয়ে, আমার পথ আটকে দাঁড়ালে কেন? তাসলিমা বানু জ্যোতিকে জিজ্ঞেস করে, আপনি মনে হয় কিছু একটা ভুলে গেছেন নকল শাশুড়ি আম্মা।
কিছু একটা ভুলে গেছি মানে কি? কি ভুলে গেছি আমি? জ্যোতি চোখ দিয়ে তাসলিমা বানুর হাতে রাখা মাছের দিকে ইশারা করে বলে, এটার কথা। তাসলিমা বানু হাতে রাখা মাছটা আরেকটু শক্ত করে ধরে, তারপর বলে, এটা আমি নিব, এটার কথা ভুলে যাও। কেন ভুলে যাব নকল শাশুড়ি আম্মা? আপনার মাথায় হয়তো ঢুকিনি, সব কিছুর ভাগ হবে অর্ধেক অর্ধেক। আপনার 2 ছেলে পাবে অর্ধেক, আর আমার স্বামী একাই পাবে অর্ধেক। আপনার কাছ থেকেই তো শিখেছি কোনো কিছুতে ছাড় দেওয়া যাবে না, বড়দের থেকেই তো ছোটরা শিক্ষা গ্রহণ করে। তাই এই মাছটাও ছাড় পাবে না, যেহেতু এটাই এই পুকুরের সবচেয়ে বড় মাছ আর নাই। তাই এটাকে মাঝখান দিয়ে কাটুন, অর্ধেক আপনারা পাবেন, অর্ধেক আমরা পাবো। ঈশান আর মায়ের পাশেই ছিল, এমন ভাগ করা মাছ বাড়ি নিয়ে গেছে। ঈশান জ্যোতির কথা রেগে ফুঁসে ওঠে, মুখ খুলে বলতে নিবে, তার আগে ইরহানের কথা শুনে থেমে যায়। খবরদার ঈশান, জ্যোতিকে একটা কথা বললেও তোর আজ খবর আছে। ওই দিনের থাপ্পড়টা আশা করে ভুলে যাসনি? বা ইরহান, বাহ, ভাই এখন একটা মাছ তোর ভাগে লাগবে? তুই জানিস মা বোয়াল মাছ কতটা পছন্দ করে। তো আমি কি করতে পারি? তোদের মা পছন্দ করে সেটা তোরা বুঝবি। আমার মা হলে আমার কথা ভাবতো, আর আমি তার। আমার মা হলে পারলে আকাশের ছাদও এনে দিতাম, কিন্তু এই মহিলা তো আমার কেউই না, না তোরা আমার কেউ। বলে ইরহান মাছ নিয়ে যেতে যেতে জ্যোতিকে উদ্দেশ্য করে বলে, ওই মাছের অর্ধেক নিয়ে আসার জন্য। জ্যোতি শয়তানি হাসি দিয়ে তাসলিমা বানুর দিকে তাকায়, তারপর মাছটা ছিনিয়ে নিয়ে 2 ভাগ করে লেজের অংশটা তাসলিমা বানুর হাতে ধরিয়ে দিয়ে মাথার অংশটা নিচে নিয়ে এসে পড়ে। তাসলিমা বানু নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। মাছ সব কলপাড়ে এনে হাত পা ধুয়ে নেয়। ইরহান জ্যোতিকে বলে, এত মাছ তো খাওয়া সম্ভব না, ফ্রিজ হলো অন্য হিসেব। ইরহানের নানুর বাড়িও অনেক দূর, মামাদের সাথে তেমন একটা যোগাযোগ নেই, তাই কিছু মাছ নিজেদের জন্য রেখে কিছু জ্যোতির দাদির জন্য পাঠাতে, আর পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে দিতে বাকিগুলো। এতগুলো মাছ সবাইকে দিয়ে দিব তো কি করব তাহলে? কিছু মাছ পানিতে ভিজিয়ে রাখবো আমাদের জন্য, কিছু পাড়া প্রতিবেশীদের দিব। দাদিকে বেশি দিতে হবে না, দাদি মাছ তেমন একটা খেতে পারে না। আর বাকিগুলো কি করবে? বাজারে বেচে দিব। মানে কে বেচতে যাবে? আমি এসব পারি না। 1 মিনিট, তুমি বেচতে যাওয়ার চিন্তা ভাবনা করছো না তো? করে থাকলে একদমই মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি বেঁচে থাকতে জীবনেও তোমাকে এসব কাজ আমি করতে দিব না। আরে পাগল নাকি? আমি যাব না। আমাদের দিকে একটা কাকা বিক্রি করে মাছ কিনে, ওনার নাম্বার আছে আমার কাছে। আজ তো হাট বসবে, ওনার কাছে বিক্রি করে দিব, তাহলে কিছু টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বুঝো তাই করো, কিন্তু ওই বোয়াল মাছের অর্ধেকটা তুমি খেলে খাও, নয়তো তোমার দাদিকে দিও। আমি খাবো না। কেন খাবেন না? বোয়াল মাছে তো তেমন কাটা নেই, তাই খেতে পারবেন। দরকার পড়লে আমি বেছে খাওয়াবো। যদি বোঝার চেষ্টা করো, আমার গলা দিয়ে ওটা নামবে না। যদি ইরহানের ব্যাপারটা বুঝতে পারে, যতই কঠোরতা দেখাক না কেন, একসময় তো মায়ের আসনে বসিয়েছিল ওই মহিলাটাকে। আচ্ছা ঠিক আছে, আপনি না খেলে আমিও খাবো না, দাদিকে দিয়ে দিব। ইরহান জ্যোতির মাথায় হাত বুলিয়ে ঘরে ঢুকে যায়। জ্যোতি সব মাছ নিয়ে বসে, ওই লোকটাকেও ফোন দেয় আসার জন্য। ওই লোকটার কাছে দাদির জন্য কিছু মাছ দিয়ে দিবে। তো ভিউয়ার্স, গল্পটার নাম হচ্ছে খড়কুটোর বাসা। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।